আমি তানভীর আহমেদ, প্রভাষক, ক্যাম্পবেল কলেজ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে তার স্থিতিস্থাপক অংশটি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পৃষ্ঠটান। তো শুরুতে আমরা তাহলে দেখার চেষ্টা করি পৃষ্ঠটান কাকে বলে। আমরা যদি কোন একটি তরলের উপরিভাগে একটি রেখা কল্পনা করতে পারি, তাহলে ওই রেখার উপর লম্বভাবে যে বলটি কাজ করবে তাকে আমরা পৃষ্ঠটান বলি। এবং সেক্ষেত্রে দেখা যায় পৃষ্ঠটান টি ইকুয়াল টু F/L, অর্থাৎ একক দৈর্ঘ্যের উপর যে বলটি কাজ করবে। তাহলে আমরা F ইকুয়াল টু কি পাচ্ছি? Tn। বাট যখন আমরা সাবান পানি নিয়ে কাজ করব, তখন দেখা যাবে আমাদের বলটি দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেন দ্বিগুণ হচ্ছে? কারণ সাবান পানির লেয়ার দুইটা, উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। এই দুটো লেয়ারের জন্য আমাদের টিএলটা 2 টাইমস বা দ্বিগুণ হয়ে গেল। এটা একটু আমরা মনে রাখবো। এবার হচ্ছে পৃষ্ঠ শক্তি। সংখ্যাগতভাবে পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটান দুইটাই সমান, কিন্তু পৃষ্ঠ শক্তি হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস। কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হবে আমাদেরকে, তাকে আমরা পৃষ্ঠ শক্তি বলবো। অর্থাৎ আমরা বলতে পারবো E ইকুয়াল টু W ডিভাইডেড বাই ডেল A। ডেল A হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার আমরা মনে করলাম যে আমরা একটা বড় একটা পানির গোলক, তাকে আমরা ফ্লোরে ফেলে দিলাম। তখন দেখা যায় পানির গোলকটি অসংখ্য ছোট ছোট পানির কণা পরিণত হবে। আমি মনে করলাম সেই ছোট ছোট পানির কণার সংখ্যা হচ্ছে n। অর্থাৎ একটি বড় ফোঁটা n সংখ্যক ছোট ছোট ফোঁটা বিভক্ত হলো। তাহলে আমাদের দেখা যাবে বড় ফোঁটা ব্যাসার্ধ কমে যাবে, কারণ ছোট ছোট ব্যাসার্ধ গুলো বড় ফোঁটা ব্যাসার্ধ চাইতে কম হবে। আমরা ধরে নিলাম বড় ফোঁটা ব্যাসার্ধ হচ্ছে r এবং ছোট ফোঁটাগুলো ব্যাসার্ধ হচ্ছে কত? স্মল r। এবং এখানে আমরা একটা সম্পর্ক দেখতে পাই, বড় ফোঁটার ব্যাসার্ধ r³ ইকুয়াল টু ফোঁটার সংখ্যা ইনটু ছোট ফোঁটার ব্যাসার্ধের কিউব। আমরা এখান থেকে আমি যদি ছোট r এর মান দেওয়া থাকে বা ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন আমরা বড় ফোঁটার ব্যাসার্ধ বের করতে পারবো। যখন আমাদেরকে বড় ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখন আমরা ছোট ফোঁটার ব্যাসার্ধ বের করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের ক্ষেত্রফল পরিবর্তন হবে, কারণ স্বাভাবিক যখন আমাদের বড় একটি ফোঁটা অনেকগুলো ছোট ছোট ফোঁটা বিভক্ত হবে, তখন দেখা যাবে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এবং এক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধি হতে আমাকে একটি কাজ করতে হবে। সেই কাজের সূত্রটি কি? তা হচ্ছে W ইকুয়াল টু 4 π nr স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইন্টু টি। টি হচ্ছে আমাদের পৃষ্ঠটান। তাহলে আমরা সূত্রটা আরেকবার দেখি। আমাদের ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ অথবা ব্যয়িত শক্তি, সেটা হচ্ছে 4 π nr স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইন্টু টি। এখানে আমি আবার বলছি, আর হচ্ছে ছোট ফোঁটা ব্যাসার্ধ এবং ক্যাপিটাল R হচ্ছে বড় ফোঁটা ব্যাসার্ধ। এখন দেখা যাবে যেহেতু এখানে একটা কাজ হচ্ছে, তার মানে আমার এই পানিটির তাপমাত্রা পরিবর্তন হবে। এবং আমরা জানি সেক্ষেত্রে কি গৃহীত তাপ ms ডেল থিটা। এখানে m হচ্ছে আমাদের পানির ভর, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, যার ভ্যালু হচ্ছে 4200, এবং ডেল থিটা হচ্ছে কি তার তাপমাত্রা পরিবর্তন। এই দুটি সূত্র মিলে প্রায় সময় আমাদের একটু পরীক্ষায় আসে। সেটা প্রশ্নটা কেমন হতে পারে? যে বললাম আমার কাছে 10 লক্ষ বা বললাম একটা বড় ফোঁটা আছে, যাকে আমরা 10 লক্ষ ছোট ছোট ফোঁটা বিভক্ত করলাম, এবং এর ফলে কি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হবে। আমরা এই ধরনের একটা ম্যাথ করব। এরপর আমরা যাবো পৃষ্ঠটানে। তার পৃষ্ঠটান জিনিসটা কি, তার আগে আমরা জানবো কৈশিকতা কি। আমরা যখন একটা কাঁচা নলকে পানির মধ্যে রাখি, তখন দেখা যায় পানি কিছুটা অংশ উপরে উঠে আসে। কেন উপরে উঠে আসে? যে ধর্মের জন্য পানি উপরে উঠে আসে তাকে আমরা কৈশিকতা বলি, এবং ওই নলটিকে বলি আমরা কৌশিক নল। এবং এক্ষেত্রে সে একটা কোণ উৎপন্ন করতে পারে। কিভাবে? কোনটি? যে অংশটা উপরে উঠে এসেছে পানির ভিতরে, সেটা থিটা কোণ উৎপন্ন করে। আবার দেখা যায় পারদের ক্ষেত্রে ঠিক তার বিপরীত ঘটনা ঘটে। আমরা যখন পারদের মধ্যে একটি নল ঢুকাবো, তখন দেখা যাবে যে পারদের তলটি নিচে নেমে যাচ্ছে। পানির ক্ষেত্রে আমাদের পানির তলটা উপরে উঠে আসছে, কিন্তু পারদের ক্ষেত্রে কি হচ্ছে? নিচে নেমে যাচ্ছে। এক্ষেত্রে উত্থান হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে? পতন হচ্ছে। এটা আমরা যে ফর্মুলা মেনটেন করবো সেটা হচ্ছে পৃষ্ঠটান টি ইকুয়াল টু h আর রো জি 2 cos থিটা।
এখানে এইচ হচ্ছে পানি কি পরিমাণ উপরে উঠে আসলো বা কি পরিমাণ পানি নিচে নামলো। আমাদের আর হচ্ছে এই কৌশিক নলের ব্যাসার্ধ। আমাদের রো হচ্ছে পানি বা পারদের ঘনত্ব বা যে তরল দেওয়া থাকবে তার ঘনত্ব, জি হচ্ছে 9.8। তাহলে থিটাটা কি? থিটা হচ্ছে স্পর্শকোণ। পানি এবং বিশুদ্ধ পানি এবং কাছে ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে প্রায় জিরোর কাছাকাছি, বা যাকে আমরা 0 ডিগ্রি বলতে পারি। আর আমাদের পারদ এবং কাচের ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে প্রায় 140 ডিগ্রি। এভাবে আমরা এই সূত্রগুলো কাজে লাগিয়ে কয়েকটা ম্যাথ এখানে সমাধান করব। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2017 সালে এসেছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, আগে আমরা উদ্দীপকটা বলি। একই আকারের 10টি পানির ফোঁটা, তাহলে কয়টি পানির ফোঁটা দেওয়া আছে? 10টি। তাহলে আমরা লিখে নিলাম, দেওয়া আছে n ইকুয়াল টু n। আমরা একটা একটা করে আসবো কি কি দেওয়া আছে আমাদের। পানির ফোঁটা একত্রিত হয়ে এটি বড় ফোঁটায় পরিণত হলো। প্রতিটি ছোট ফোঁটা ব্যাস দেওয়া আছে আমার কাছে। তাহলে ব্যাসার্ধ কত? আমরা জানি ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাস ডিভাইডেড বাই 2। তাহলে কত পাবো? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হচ্ছে তাদের ব্যাসার্ধ। এবং আমাদেরকে দেওয়া আছে কি পানির পৃষ্ঠটান, সেটা হচ্ছে 72 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটি, বড় ফোঁটার ব্যাস কত? তো আমরা আগে বড় ফোঁটার ব্যাসার্ধ বের করব, দেন আমরা বড় ফোঁটার ব্যাস কত সেটি আমরা বুঝতে পারবো। তো আমরা একটা সূত্র জানি, পিছনে দেখেছিলাম আমরা, যে সেই সূত্রটি ছিল ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু n স্মল আর কিউব। এখানে আমি n এর মান দিই, n এর মান হচ্ছে 10 এবং আমাদের এই r এর মান হচ্ছে 2.5 10 টু দি পাওয়ার -7। তাহলে আমি পাবো r ইকুয়াল টু কিউব রুট অফ n r কিউব। তাহলে আমরা n এর মান হচ্ছে 10 এবং r এর মান হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হোল কিউব। তাহলে আমি এখানে r এর মান পাবো, আমি হিসাবটা করে r এর মান 10 ইন্টু 2.5 আমরা এক্ষেত্রে পাচ্ছি আমাদের r এর মান 3.95 ইন্টু, তো এখানে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি r এর মান আসে আমাদের 5.3 10 টু দি পাওয়ার -7 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম। ব্যাস তাহলে কত? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা ব্যাসের বললে কি পাবো? 2 ইন্টু r, অর্থাৎ 1.07 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি একটু দেখবো, যে এই ক্ষেত্রে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে কিনা। তবে অবশ্যই তাপমাত্রা পরিবর্তন হবে, কারণ এখানে ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট আমরা বের করবো, এই যে আমাদের ছোট ছোট ফোঁটা মিলে বড় ফোঁটা তৈরি হলো, এক্ষেত্রে আমাদের একটি তাপ শক্তি নির্গত হবে। কারণ আমরা জানি যখন বন্ড তৈরি হয় সেক্ষেত্রে কি তাপ শক্তি নির্গত হয়। এবং সেক্ষেত্রে স্টেপ 1 এন্ড ফার্স্টে বের করবো আমরা কি পরিমাণ তাপ শক্তি নির্গত হচ্ছে। এবং সেই সূত্রটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে W ইকুয়াল টু 4 পাই n r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইন্টু টি। এখানে n হচ্ছে আমাদের ফোঁটার সংখ্যা, স্মল r হচ্ছে ছোট ফোঁটা ব্যাসার্ধ এবং ক্যাপিটাল R হচ্ছে আমাদের বড় ফোঁটা ব্যাসার্ধ। আমরা এবার মানগুলো বসাবো। জাস্ট আমরা মানগুলো বসালে আমরা দেখতে পাচ্ছি W এর মান আসে বা নির্গত শক্তির মান আসবে 3.03 10 টু দি পাওয়ার -13 জুল। এখন আমরা এটাগুলো কি লিখতে পারবো? ms ডেল্টা কি হিসেবে? ক্যালোরিমিটার নিয়ম অনুসারে যে পরিমাণ শক্তি নির্গত হবে ঠিক সেই পরিমাণ শক্তি আমরা কি করবে? পানি শোষণ করে নেবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারবো W ইকুয়াল টু ms ডেল থিটা। কিন্তু এখানে m এর মানটা দেওয়া নেই, তো আমরা ফার্স্টে m এর মানটা বের করতে হবে। আমি যদি m এর মান বের করতে পারি, আমি W এর মান জানি, আমি s এর মান জানি 4200, তাহলে ডেল থিটা অটোমেটিক বের করতে পারবো। তো m আমরা কিভাবে বের করব? আমরা জানি m ইকুয়াল টু রো ভি। রো হচ্ছে পানির ঘনত্ব এবং ভি হচ্ছে আয়তন। আয়তন আমরা দুভাবে বের করতে পারবো, বড় ফোঁটার আয়তন বা ছোট ফোঁটার আয়তন। যেভাবে বের করি না কেন আমাদের আয়তনের মান সমান।
বর্গফোঁটার ক্ষেত্রে সেটা কি 4/3 পাই আর কিউব। আমরা জানি রো কত 1000, তাহলে 1000 ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এবং সেটা আসবে 6.54 ইন্টু 10⁻60। আমরা এক্ষেত্রে এম এর মানটি বসাবো, এস এর মানটি বসাবো, তাহলে ডেল থিটা পেয়ে যাবো। এক্ষেত্রে আমরা ডেল থিটার ভ্যালু আসে অলমোস্ট 0.11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এইভাবে আমরা এই ধরনের যে কি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে স্টেপ 1 ফার্স্ট আমরা কি বের করব, কি পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটি বের করব, এবং স্টেপ 2 তে কি বের করব, ওটা ইকুয়াল টু এম এস ডেল থিটা, ঐকিত কাজ বা ডব্লিউ, এবং এম আমরা কিভাবে বের করব, রো ভি দিয়ে আমরা বের করব। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। দেওয়া আছে আমার 0.2 মিলিমিটার ব্যাসার্ধের কৌশিক নলকে প্রথম এবং দ্বিতীয় তরলে ডুবালে স্পর্শ কোণের মান যথাক্রমে 4 ডিগ্রি এবং আরেকটা হয় 140 ডিগ্রি। প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান দেওয়া আছে আমাদের 72 × 10⁻³ আর দ্বিতীয়টা হচ্ছে 465 × 10⁻³ নিউটন পার মিটার। অর্থাৎ আমি একটি কৌশিক নলকে দুইটা তরলে দুবার প্রবেশ করাবো। প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্পর্শ কোণ হবে 4 ডিগ্রি এবং পরটাতে কত আসবে 140 ডিগ্রি, এবং প্রথমটার আমাদের পৃষ্ঠ তার হচ্ছে 72 × 10⁻³ নিউটন পার মিটার, এবং পরেরটা হচ্ছে 465 × 10⁻³ নিউটন পার মিটার। এই মানগুলো দেখে আমরা বুঝতে পারছি যে স্পর্শন 4 ডিগ্রি, পৃষ্ঠটান 72 × 10⁻³, দেখো সেটা হচ্ছে পানি। আর দ্বিতীয় তরলটি হচ্ছে আমাদের স্পর্শন 140 ডিগ্রি, এবং এইটা হচ্ছে তার 465 × 10⁻³ হচ্ছে তার পৃষ্ঠটান। তার মানে আমরা এই দুইটি তুলনা করে বলতে পারবো যে এটা হচ্ছে পারদ, কারণ আমরা জানি পারদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান হচ্ছে 140 ডিগ্রি। আর আমরা দেখি প্রশ্নে কি চাচ্ছে যে নলের ভিতরে প্রথম তরলের উত্থান কত, অর্থাৎ প্রথম তরলে আমরা যেহেতু জানি কি পরিমাণ পানি উপরে উঠে আসবে। তো কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিলিমিটার। মিলিমিটারকে মিটার আমরা কিভাবে নিব, 1000 দ্বারা ভাগ অথবা 10⁻³ দ্বারা গুণ। আমাদের দেওয়া স্পর্শ কোণের মান প্রথমের জন্য 4 ডিগ্রি, আমাদের পৃষ্ঠটান কত 72 × 10⁻³ নিউটন পার মিটার। তো আমরা জানি টি ইকুয়াল টু এইচ আর রো জি 2 cos থিটা। খুব সিম্পল, আমি এখানে টি এর মান জানি, আমি থিটা ভ্যালু জানি, আমি আর এর মান জানি, রো এর মান জানি, জি এর মান জানি। রো এর মান কত হবে 1000। কেন 1000? কারণ যার পৃষ্ঠটান 72 × 10⁻³ এটা হচ্ছে পানি, সেক্ষেত্রে রো এর মান হচ্ছে কত 1। তো আমরা কি করতে পারবো, বজ্রকরণ করে দিলাম, এইচ আর রো জি ইকুয়ালস টু টি ইনটু 2 cos থিটা। তার মানে এই জিনিসটা কি পাচ্ছি 2 cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। আমরা মানগুলো বসাবো, মানগুলো বসালে আমরা এইচ এর মান পাচ্ছি 0.073 মিটার, এবং এটা হচ্ছে ধনাত্মক। তার মানে আমরা এটাই দেখে বুঝতে পারবো যে আমাদের প্রথম নলে পানি কিছুটা উপরে উঠে আসবে, এবং সে উপরে উঠে আসা মান হচ্ছে 0.073 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের দ্বিতীয়টি, আমাদের দ্বিতীয়টি হচ্ছে মধ্যে আমাদের কি হবে, আরোহণ হবে নাকি অবনমন হবে সেটা বের করবো, এবং আমাদেরকে জানতে যাচ্ছে যে আরোহণ বেশি হবে নাকি অবনমন বেশি হবে, অর্থাৎ প্রথম তরলে আরোহণ বেশি হবে নাকি দ্বিতীয় তরলে অবনমন বেশি হবে। আমাকে প্রশ্ন হচ্ছে দ্বিতীয়টি, আরোহণ বেশি হবে নাকি অবনমন বেশি হবে। তো আমরা আরোহণ কত দেখলাম, আমরা গত বের করলাম 0.073। এবার আমরা অবনমন কতটা সেটা বের করব, এবং সেটা হবে কোন ক্ষেত্রে, দ্বিতীয় তরলের ক্ষেত্রে। আবার আমরা জানি টি প্রাইম, আমরা টি প্রাইম ধরলাম, আগে যেহেতু টি ধরলাম এই ক্ষেত্রে আমরা টি প্রাইম ধরলাম, টি প্রাইম এইচ বার এইচ প্রাইম আর রো প্রাইম জি, জি এর মান সেম, আর এর মান সেম, 2 cos থিটা প্রাইম। তাহলে এই জিনিসটা আমরা কি লিখতে পারবো, টি ইনটু 2 cos থিটা প্রাইম ডিভাইডেড বাই আর রো প্রাইম জি। টি প্রাইমের মান আমরা জানি কত 465, আমাদের 2 আর cos থিটা ভ্যালু হচ্ছে কত 140 স্পর্শকোণের মান, আর এর মান 0.2 10⁻³। আমাদের পারদের ঘনত্ব হচ্ছে 13.6 10⁻³, এবং আমাদের জি এর মান 9.8, এবং এই ক্ষেত্রে আমরা পাচ্ছি -0.26 মিটার। আমাদের প্রথমে ছিল অবনমন ছিল 0.073, উত্থান ছিল 0.073, আর অবনমন কত 0.026 মিটার। তাহলে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে আমাদের অবনমনের চেয়ে উত্থান বেশি হয়েছে। এইভাবে আমাদের এই টপিকটি নিয়ে, পৃষ্ঠটা নিয়ে আমাদের বোর্ডে প্রশ্ন আসতে পারে।
সবাইকে ধন্যবাদ।